প্রশ্ন করো মনকে, কার চোখে গভীরতায় তুমি আটকে গেছো, কার চুলে নিজেকে লুকোতে চেয়েছো, আর কার হাসিতে তুমি প্রথমবার স্বীকার করছো। ভালোবাসার সাধারণ বিষয় মনে হলেও এটা সাধারণ না। এটা সাধারণের মাঝেও একটা অসাধারণ জিনিস। তুমি চাইলেও যে কাউকে পছন্দ করতে পারো, কিন্তু চাইলে ভালোবাসতে পারো না। এটা লেনদেন বা পাওয়ার আশায় হয় না, হঠাৎ হয়। তুমি বুঝে ওঠার আগেই তোমার মনের প্রশান্ত সে দখল করে নেবে। ভালোবাসা ব্যাপারটা অন্তরের কাজ। মস্তিষ্ক দিয়ে একে যথাযথভাবে এটা তত কঠিন হবে, কিন্তু অন্তরের হাত দিয়ে জানতে চাইলে সহজ উত্তর পেয়ে যাবে। ভালো লাগা আর ভালোবাসার মাঝে বিশাল বাধা আছে। ভালো লাগা সৌন্দর্যের ব্যাপার। তোমার অনেক কিছু সুন্দর লাগতে পারে, এই যেমন তোমার কোনো জামা পছন্দ হয়েছে, এটা ভালো লাগা। নতুন জামা পেলে এটা ভালো লাগা নয়, লাগতে পারে। ভালো লাগার প্রাণ থাকে না, এটা টেবিল চেয়ারের মতো নিষ্প্রাণ হয়। ভালো লাগার থেকে ভালোবাসা হয়, এটা ভুল। দুই প্রান্তের ব্যাপক। তুমি চাইলে ভালোবাসায় জড়িয়ে পড়তে পারো না, এটাতে তোমার বিন্দুমাত্র নিয়ন্ত্রণ থাকে না। এটা হঠাৎ বৃষ্টির মতো। হঠাৎ বৃষ্টি যেমন তোমাকে আগম বার্তা না দিয়ে ভিজিয়ে দেয়, ভালোবাসাও ঠিক তেমনই। এটা তোমাকে বলে আসবে না। তুমি যতই এর থেকে দূরে থাকতে চাও, তাও যদি আসার হয়, সে আপনা আপনি আসবে। তুমি চাইলেও আটকাতে পারবে না। উপরে যিনি বসে আছেন, এই হৃৎপিণ্ডে তার সৃষ্টি, তার নিয়ন্ত্রণ চলে। এতে তোমার আমার হাত নেই। মাহবুব থামল। নিভ্রর দিকে একবার তাকায় তিনি। নিভ্র ভাবছে, মনকে প্রশ্ন করছে, কানকে খোলা রেখেছে। মাহবুব হাসল, আবার বলা শুরু করে তিনি। ভালোবাসা মানে নিজেকে ভেঙে তুমি অন্যকে এক তুমিকে তৈরি করবে। ভালোবাসার ধরন ভিন্ন হলেও ভালোবাসার রং একই হয়। যেমন তোমার বাবা তোমার জন্মের পর নিজেকে ভেঙে এক বাবাকে জন্ম দিয়েছে, তোমার মা নিজেকে ভেঙে এক মায়ের জন্ম দিয়েছে, তোমার দাদা নিজেকে ভেঙে বাবা থেকে এক দাদার জন্ম দিয়েছে। তুমি যখন নিজেকে ভেঙে আর এক তুমি নিজেকে জন্ম দেবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। এটাই ভালোবাসা। আমি সেই প্রথম রাতে নিজেকে ভেঙে স্বামীর জন্ম দিয়েছিলাম। এটা ছিল ভালোবাসার প্রথম লক্ষণ। যখন তুমি নিজের বাইরে কারো কষ্টকে নিজের করবে, তার কষ্টে নিজে কাঁদবে, কষ্টে জ্বলবে তোমার হৃৎপিণ্ড, কলিজায় দাগ হবে, সেটাই ভালোবাসা। একটা জামা পছন্দ হয়েছে বা কারো রূপে তুমি কিছু দিন ঘুরেছ, সেটা ভালোবাসা না, সেটা পছন্দ। যদি তুমি হাজার সৌন্দর্যের মাঝে সুন্দরকে নির্বাচন করতে পারো, সেটাই ভালোবাসা। হাজারো ভিড়ে খুঁজে পাওয়া আসল অনুভূতি মিশ্রণ ভালোবাসা, যাতে পছন্দ ভালো লাগার কাজ নেই, আছে শুধু অনুভূতির ক্ষমতা। যখন কারো বর্ণনা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না, কারোর জন্য চোখের কোটারে খুশি চাইতে অশ্রু বেশি জমবে, তার ব্যথায় নিজের ব্যথা লাগবে, তার সুখে তার দুঃখে নিজেকে করবে, সেটাই ভালোবাসা। সেটা অনুভূতি। অনুভূতি ব্যাপারের মস্তিষ্কে জবাব দিতে পারে না। এটা জ্ঞান আদান প্রদান না, এটা হৃৎপিণ্ডের শব্দ আদান প্রদান। এটা এক নিছক শব্দে নিজেকে ভাসিয়ে দেওয়া। ভালোবাসা তুমি তার সামান্য জিনিসে মুগ্ধ হবে, তার রূপে রঙে নয়। তার তুচ্ছ জিনিসকেও তোমার চোখে অনেক আলাদা, অনেক সুন্দর, সব কিছু ঊর্ধ্বে মনে হবে। এটাই ভালোবাসা। ভালোবাসা সত্যতা খুঁজে বেড়ায়। দৃশ্য মানে ভালোবাসা নেই, আছে পছন্দ। নিভ্র দাদার দিকে তাকিয়ে আছে। ভালোবাসা কি সত্যি এমন? তবে সে কি ভালোবাসে কারোকে? তার মনে কেন এই কথাগুলো এত জায়গা পাচ্ছে? কেন প্রতি কথায় সাফাকে খুঁজে পাচ্ছে? তার অনুপস্থিতিতেও তার গায়ের মিষ্টি গন্ধ তার গায়ে লেগে আছে। এত পানির চাপটেও সে ঘ্রাণ ছেড়ে যায়নি তাকে। এটাই কি ভালোবাসা? তার হাসিতে সত্যিই কি সে বিলীন হয়েছে? সত্যি ওই নীলাপ চোখের মায়ায় পড়ে গেছে সে? নিভ্র দাদার মুখোমুখি হয়ে বসে, তারপর প্রশ্ন ছুড়ে, আমি তো ভালোবাসা জড়িয়ে যাইনি, তবে আমাকে কেন এসব বলছো তুমি? মাহবুব এবার হু হা করে হেসে দেয়, তারপর হাসতে হাসতেই বলে, বলছিলাম না, ভালোবাসা বয়ে কয়ে আসে না, হঠাৎ রোদ বৃষ্টি নামার মতো আসে। ভালোবাসায় ব্যথা আছে। ভালোবাসা বোঝার একটা মাধ্যম হচ্ছে ব্যথা। তোমার কি ব্যথা হয় না?
কারো কষ্টে অধিক থেকে অধিক ব্যথা হওয়ার ভালোবাসা। ভালোবাসা না থাকলে তার জন্য তোমার খারাপ লাগবে, কষ্ট কখনো হবে না। হুমায়ুন ফরিদি বলেছে কি জানো, ভালোবাসা নামক হলে এক বুক কষ্ট নিয়ে নামতে হয়, তা না হলে তুমি সফল হতে পারবে না। এটাই প্রমাণ। ভালোবাসায় ব্যর্থ জায়গা বেশি, হারানোর ভয় বেশি, কষ্ট বেশি। নিভ্র এবার শান্ত চোখে ভাবে, দাদাকে আনমনে প্রশ্ন করে। তবে আমি কাকে ভালোবাসি দাদাজান? আমাকে নয়, নিজেকে প্রশ্ন করো। মস্তিষ্ককে নয়, মনকে প্রশ্ন করো। উত্তর চোখের পর্দায় পাবে। ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রক্ষা, স্বাধীনতা অর্জন করা। যতটা কঠিন তা রক্ষা করা তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। ঠিক একইভাবে ভালোবাসা যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন ভালোবাসার সম্মান রাখা, ভালোবাসাকে রক্ষা করা, ভালোবাসাকে নিজের মাঝে বাঁচিয়ে রাখা। ভালোবাসা কিন্তু একটা প্রাণ, এর আলাদা ভাষা আছে, আলাদা শ্বাস আছে, আলাদা আচরণ আছে, আছে আলাদা অনুভূতি। তাই একে বাঁচিয়ে রাখা মানুষের জীবনে বাঁচানোর মতোই কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। ভালোবাসায় তুমি নিজেকে হারিয়ে তাকে জিতিয়ে দিবে, এটাই ভালোবাসা। নিজের অনুভূতি চাপিয়ে দেওয়া ভালোবাসা না, সেটা জুলুম। আর ভালোবাসায় জুলুমের জায়গা নেই, আছে অনুভূতিতে সিক্ত হওয়া, আছে তাকে ভালো রাখার ক্ষমতা, আছে তার মাঝে নিজেকে তৈরি করা, তার কাছে নিজের আর এক রূপ প্রদান করা ভালোবাসা। এটাকে বাঁচিয়ে রাখা প্রেমিকের কাজ। প্রেম করলেই প্রেমিক হওয়া যায় না। মেয়েদের গায়ে হাত দিতে পারলেই যেমন পুরুষ হওয়া যায় না, তেমন প্রেম করলেই সব দ্বারা প্রেমিক হওয়া যায় না। বুঝলে মাই চ্যাম্পা? মাহবুব উঠে দাঁড়ায়, মনে মনে খুব করে হাসে। যা করতে এসেছে তা হয়ে গেছে ভেবে দীর্ঘশ্বাস নিয়ে খোলা আকাশের দিকে তাকায় তিনি। চারটা মনে হচ্ছে তার দিকেই তাকিয়ে আছে, হয়তো ভালোবাসার মানুষ হয়ে তাকে দেখছে। তিনি আকাশে 1000 তারার মাঝে তার নিজের নামের তারাকে খুঁজে কিছুক্ষণ, তারপর বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে, ও তুমি তো এখানেই আছো আমাদের মাঝে, আমায় ভালোবেসে। ভালোবাসা ফুরায় না, রং পরিবর্তন করে না, নাম খুঁজে বেড়ায় না, দেহের গন্ধে ভাসে না, জুলুমে বিশ্বাসী না, পবিত্রতাই এর জন্ম। একে পবিত্র রাখাই ভালোবাসার মানুষের কাজ। ভালোবাসাকে রক্ষা করা প্রয়োজন। এর নাম করে দেহ বিলিয়ে নয়, নিজেদের অনুভূতি বিলিয়ে দেওয়ার নামই ভালোবাসা। নিভ্র চাঁদের দিকে তাকিয়ে চোখ বুঝে মনকে প্রশ্ন করে, হৃদয়কে ভাবায়, ভালোবাসার মানে খুঁজে। সব মিলিয়ে তার কাছে জবাব আসে, হ্যাঁ তুমি ভালোবাসায় সিক্ত, হ্যাঁ তুমি ভালোবাসায় দায়িত্বপ্রাপ্ত, হ্যাঁ তোমার ভালোবাসার নাম সাফা। যার কষ্টে তুমি বিভক্ত হও, কলিজায় ফাটল ধরে, তার হাসিতে তুমি নিজেকে বিলিয়ে দাও, যার টোলে তুমি হার মানো, যার চোখে নিজের আর এক অস্তিত্ব খুঁজে বেড়াও, যার জন্য নিভ্রনীলকে ভেঙে গুড়িয়ে তুমি প্রেমিক হতে পা বাড়িয়েছ। তুমি প্রেমে পড়েছ। নিভ্র চোখে সাফার টোল পড়া মুখ, খিচা হাসি ফুটে ওঠে, যেন সাফার প্রতিটি জিনিসে প্রাণ লুকিয়ে, আর নিভ্র সে প্রাণের সন্ধানে নেমেছে। নিভ্র চোখ খুলে প্রাণ ভরে হাসে। এই হাসি নতুন দায়িত্বের হাসি, নতুন জীবন বাঁচানোর হাসি, এই হাসি ভালোবাসার হাসি। অভ্র নিজের রুমের দরজার সাথে ঠেস দিয়ে বসে আছে। ভালোবাসায় কষ্টের জায়গাটা না থাকলেই ভালো হতো হয়তো। ভালোবাসা মানে ভালোতে বাস করার সাথে কষ্টে ভাষা কেন হলো? কেন ভালোবাসা আসে জীবনে? কেন সুপ্ত অনুভূতি বলতে কিছু হয়? চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে অভ্রর, তবুও ঠোঁটে হাসি। এটাই ভালোবাসা। ভালোবাসার মানুষকে ভালো রাখাই ভালোবাসা, তার ভালো থাকাই নিজেকে ভালো রাখাই ভালোবাসা। থাক না কিছু অনুভূতি লুকানো, একটাই তো জীবন। একজন ভালোবাসার মানুষের ভালোবাসাকে বাঁচাতে পারলেই হবে, সে না হয় ভাই নামক ভালোবাসাটাই বাঁচিয়ে রাখুক। ফজরের আজান কানে ভেসে আসে নিভ্রর। এখনো সে বসে আছে সুইমিং পুলের পাশে, গা এখনো খালি, চোখ শূন্যে। আকাশ বাতাস সব তার কাছে এক অদ্ভুত অনুভূতির কথা জানিয়ে দিচ্ছে। সবকিছুই তার ভালো লাগছে। নিজের জীবনে নতুন সূর্যকে খুঁজে পেয়েছে সে। নিভ্র দাঁড়িয়ে পড়ে, নামাজ পড়তে হবে, তারপর ভালোবাসা বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। সাফা আদো আদো চোখ খুলে চারদিকে তাকায়। রুমে হালকা হালকা আলো ঢুকছে। সাফার হঠাৎ করে মন খারাপ হয়। রাতের কথা মনে পড়ে যায়। মনে বিষণ্ণতা জাগে, মনে জাগে ভয়। সাফা উঠতে পারছে না, তার হাতে ব্যথা হচ্ছে খুব।
রাফা তার সাথে অনেক রাত পর্যন্ত ছিল, কিন্তু পরে চলে গেছে। সাফা বিছানার মাঝে ঘুমিয়েছিল, তাই রাফার জায়গা হতো না। আর রাফা নাড়াচাড়া বেশি করে যদি সাফা ব্যথা পায়, তাই চলে গেছে। অনেক রাতে ঘুম হয়েছে, তাই সে এখনো ওঠেনি। সাফা উঠতে চায়, মনে হয় ফজরের সময় হয়েছে। তার বিষণ্ণ হৃদয় আল্লাহর কাছেই শান্ত হবে, তাই নামাজ পড়া উচিত। বিষণ্ণতা অথবা ডিপ্রেশন কখনো ধার্মিক মানুষকে আঁকড়ে ধরতে পারে না। অনেকেই বলে দিন শেষে সবাই একা, কথাটা ভুল। দিন শেষে আমরা কেউ একা না। মানুষ প্রকৃতপক্ষে কখনো একা হয় না। ধর্মভীরু মানুষ তো একা হওয়ার প্রশ্নই আসে না, কারণ তারা জানে দিন শেষে তাদের মালিক, তাদের রবের সাথে তাদের আলাদাভাবে আলাপ হয়। মানুষ একা না, আল্লাহ সবসময় তার সাথে থাকে, তাই বিষণ্ণ হওয়া উচিত না। যেটাকে আমরা বিষণ্ণতা বলে তা মন খারাপ, আর এই মন খারাপের সময় নিজের মালিকের কথা স্মরণ করাই উচিত। তখন আর জেলখানায় বা গভীর রাতেও একা লাগবে না। সাফা আবার উঠতে চায়, কিন্তু ব্যথা পায় হাতে। তার সারা শরীর ব্যথা হয়ে আছে। হঠাৎ করেই লাইট জ্বলে ওঠে। সাফা চমকায়, ভয়াত্মক চোখে সামনে তাকায়। নিভ্র দাঁড়িয়ে আছে, পেছনে মুখ ঘুরে। সাফা নিজের ওড়না টেনে নেয় কষ্টের সাথে। নিভ্রকে পেছন ঘুরে তাকিয়ে থাকতে দেখে সাফা হাসে। তার ওড়না আগেই ঠিক ছিল, শুধু একটু এলোমেলো। সাফা অবাক হয় নিভ্রকে নিজের রুমে এভাবে এত সকালে দেখে। বিস্ময়ের সাথে সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর শান্ত গলায় প্রশ্ন করে, আপনি এখানে? নিভ্র ঘুরে দাঁড়ায়। সাফা থমকায়, মুগ্ধ হয়ে নিভ্রর ভেজা চুল লেপ্টে থাকা দেখে। সবুজ চোখগুলো সতেজ, চোখে মুখে হাসি, এক অদ্ভুত অনুভূতি মিশ্রিত হাসি, যা আগে কখনো দেখেনি সাফা। নিভ্র হাসি মুখে সাফার সামনে এগিয়ে এসে বলে, কেন, তোমার রুমে আসা কি নিষিদ্ধ নাকি? তা হবে কেন? কিন্তু আপনি তো কখনো আসেন না, তাই জিজ্ঞেস করলাম। এখন থেকে মাঝে মাঝে আসবো। মানে? আরে তুমি অসুস্থ না, তাই দেখাশোনা করতে আসবো, এই আর কি। প্রশ্ন বন্ধ করা যায় না। সবসময় এত প্রশ্ন পাও কই তুমি? সাফা অবাক, এই লোক এত কথা বলছে, তাও নিজে নিজে। হলোটা কি? তাও এত হেসে হেসে, মিষ্টি মধুর সুরে। সাফার মনে শিরশিরে অনুভূতি হয়। এত সুন্দর লোকটার গলার শব্দ কই, আগে তো কখন এত সুন্দর শোনায়নি। তবে আজ কেন? নিভ্র তুই বাজায় সাফার চোখের সামনে। সাফা আরও অবাক, ভারী অবাক হওয়া গলায় প্রশ্ন করে সে, আপনি কি অসুস্থ নাকি? এত হাসেন কেন, তাও নিজে নিজে? কি হয়েছে আপনার? নিভ্র আবার হাসে। ট্রাউজারের পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়ায় সে। সাফার দিকে স্নিগ্ধ চোখে তাকিয়ে নিভ্র বলে, এক অদ্ভুত অনুভূতি হঠাৎ এসে ভিজিয়ে দিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হয়ে গায়ে জোনাকির আলো মাখিয়ে দিয়েছে। সাফা চোখ বড় বড় করে বলে। কি? সাফা হতবাক হয়ে বসে বসে ভাবছে লোকটার হলোটা কি। নিভ্র সাফার এমন চিন্তিত মুখ দেখে মেটমেটিয়ে হেসে ওঠে। সাফা নিভ্রর এমন হাসিতে ভুরু কুচকে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই সাফার চেনা নিভ্রকে অচেনা লাগছে। নিভ্রর এমন রূপের সাথে সে আগে পরিচিত হয়নি, তাই এখন সে বিস্ময়ে তাকিয়ে আছে। নিভ্র সাফার দিকে তাকিয়ে এবার বলে, নামাজ পড়বে মনে হয়? সাফা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝায়। নিভ্র সাফার উত্তর পেয়ে সাফাকে অবাক হওয়ার আরেক ধাপ উপরে নিয়ে নিজের কোলে তুলে নেয়। সাফার যেন জ্ঞান হারাবে হারাবে ভাব। সাফার হঠাৎ করেই হিসকি শুরু হয়। সারা শরীর ঝনঝন করে কেঁপে ওঠে। নিভ্রর গেঞ্জির গলা চেপে ধরে সাফা চোখ বুজে হিসকি দিয়ে যাচ্ছে। নিভ্র ওয়াশরুমের দিকে যেতে চেয়েও যেতে পারল না। সাফা হঠাৎ করেই হিসকি ওঠার কারণ তার জানা নেই। মুড়জোড়া কুচকে এসে কিছুক্ষণ সাফার খিচে থাকা মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর সাফাকে সোফায় বসিয়ে নিভ্র জগ থেকে পানি গ্লাসে ঢেলে সাফার সামনে ধরে। সাফা কাপা হাতে গ্লাস নিতে গিয়েও পারল না। নিভ্র গ্লাস মুখে এগিয়ে দিয়ে সাফাকে পানি খেতে ইশারা করে। সাফা চরম অবাক। নিভ্র এত ক্যারিয়ার ভাব যেন তার উপরেই ভারী হচ্ছে। সাফা বিস্ময়ে হতবাক হয়ে নিভ্র চোখের দিকে তাকিয়ে আছে। এই সবুজ চোখে কি যেন আলাদা মনে হচ্ছে, যা এতদিন সে দেখেনি। তবে কি হতে পারে? সাফা তাকিয়ে থাকা অবস্থায় পানি না খেয়ে হিসকে দিতে দিতে নিভ্রকে উদ্বেগের সাথে প্রশ্ন করে, আপনি ঠিক আছেন তো? নিভ্র সাফার এমন প্রশ্নে এবার বিরক্ত। মনে মনে ভাবে তার কি হয়েছে, মানে কি প্রেমেই তো পড়েছে, পাগল তো হয়নি। এই মেয়ে এমন অদ্ভুত প্রশ্ন কিভাবে করতে পারে? সবকিছুতে সাফার কৌতূহল বেশি। নিভ্র বিরক্তর মাত্রা বাড়িয়ে সাফার মুখের দিকে সরু চোখে তাকিয়ে জবাবে বলে, তোমার কি মনে হয় আমি পাগল হয়ে গেছে?
সাফা বেক্কেল বনে গেছে, দ্রুত সে বলে ওঠে। আর না না, এমন মনে হবে কেন? আমি কি এমনটা মনে করতে পারি? না তো। আসলে আপনি সকাল থেকে কেমন কেমন বিহেভ করছেন, তো তাই মনে হচ্ছে আপনি অসুস্থ, তাই এমনটা বলেছি। নিভ্র সাফার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটা মুহূর্তেই নিজের মুখে ইনোসেন্ট ভাব ফুটিয়ে তুলতে পারে। তখন সাফাকে মারাত্মক লাগে। নিভ্র মনে মনে আওড়ায়, আমি মারাত্মকভাবে ইনোসেন্ট ভাবের কবলে আটকে গেছি। মারাত্মক তার প্রহার, যা ঘায়াল করছে আমাকে। নিভ্র গ্লাস টেবিলে রেখে সাফার ডান হাত নিজের হাতের ভাঁজে নেয়। সাফা চমকে থাকায় স্কিন মাত্রা বাড়ে, ভয়াত্মক চোখে তাকায় নিভ্রর দিকে। সাফার এমন বড় বড় চোখে তাকানো দেখে নিভ্র হাসে। সাফা আরো বিস্মিত। নিভ্র সাফার হাত নিজের কপালে ছোঁয়। সাফার সম্পূর্ণ কিশোরী শরীর কেঁপে ওঠে, কলেজার শিরশিরে অনুভূতি হয়। নিভ্রর কপাল ঠান্ডা। সাফা হাঁসফাঁস করে। নিভ্র হাত নামিয়ে বলল, দেখলে তো, জ্বর নেই, তার মানে আমি সুস্থ। তোমার মতো কথায় কথায় আমি চিৎপটাং হয়ে যাই না। আমি সাহসী পুরুষ, ভীতু সাফা না, যে কথায় কথা অসুস্থ হয়ে যাব। সাফার রাগ হয়। রাগে চোখে তাকিয়ে কড়া গলায় বলে সে, আমি ভীতু? আমি চিৎপটাং হয়ে যাই? তা নয় তো কি? দেখেন, আমার মনে হয় আপনি পাগল হয়ে গেছেন, আর এখন আমাকেও তা মনে করছেন আপনি। আমি মোটেও ভীতু না, ভীতু হবে আপনার বউ। নিভ্র হাসল, জবাবে বলল, আমি কি একবারও বলেছি আমার বউ ভীত হবে না? অবশ্যই আমার বউ ভীত। সাফা এবার দমে যায়। নিভ্র আবার হেসে বলে, দেখলে, পানি খাওয়া লাগলো না, তার আগে তোমার হিচকি গায়েব। সাফার হুঁশ হয়। নিজের গলায় ঠোঁটে হাত দেয় সে। তারপর ভাবে, সত্যি তো তার হিসকি গায়েব, যেখানে পানি খেলেও ভালো হয়ে যায়। সাফা হেসে ফেলে। নিভ্র তাকিয়ে দেখে সে হাসি। সাফাকে আবার নিজের কোলে তুলে নেয়। সাফা ভাবে, তার তো পায়ে না, হাতে ব্যথা, তাহলে তাকে কোলে তুলে নেওয়ার মানে কি? সাফার নাকে নিভ্রর গায়ের মোহনীয় ঘ্রাণ বাড়ি খায়। সাফার কাছে সে ঘ্রাণ নিজেকে মাতাল মাতাল লাগে। নিজের অজান্তেই নিভ্রর বুকে মাথা রাখে। নিভ্র থামে। ভয়ঙ্কর কম্পনের জন্ম হচ্ছে তার বুকে। ধুকবুকানিটা হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে উঠেছে। ভয়াবহ শব্দ করছে বুক। সাফা সে শব্দ শুনে তার নিজের বুকের শব্দ প্রহর করে দ্রুত গতিতে বাড়ে। নিভ্র দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুমে সাফাকে নামিয়ে দেয়। সাফার হুঁশ ফিরে। নিভ্রর বুকে এভাবে আলিঙ্গন করে থাকাটা তার কাছে লজ্জার মনে হচ্ছে। লজ্জায় সাফার মাথা নুয়ে আসে। নিজেকে নিজে মনে মনে বলে, ছি সাফা, তোর কি লজ্জা নাই? এভাবে ওনার বুকে জাপটে পড়ার মানেটা কি? না জানি উনি কি ভাবছে। ছি। নিভ্রের মনে শীতলতা বিরাজ করছে। সাফা লজ্জায় লাল হয়ে ওয়াশরুমের দরজাটা আস্তে করে বন্ধ করে দেয়। হাতে ব্যথা হয় তীব্র, তার চেয়ে তীব্র বুকের ব্যথা। সাফা দরজায় ঠেস দিয়ে দাঁড়ায়। নিভ্র মুচকি হাসে। বাইরে থেকে ঠেস দিয়ে বুকে হাত দিয়ে ভাবে, ভালোবাসা আসলে ভয়ঙ্কর জিনিস। নিউ জেনারেশনের চাইতে ওল্ড জেনারেশন এটা বেশি ভালো জানে। যেমন তার দাদা কাল্লাতে কত সুন্দর করে বর্ণনা দিয়েছে। তারা আসলেই সত্যিকারের ভালোবাসার সন্ধানে প্রেমে পড়েছিল, দেহের সন্ধানে নয়। সাফা দরজায় ঠেস দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। দুজন দুজনের পিঠের সাথে লেগে আছে। দূরত্ব শুধু একটা দরজা আর দেয়াল। সাফা নিজেকে আয়নায় দেখে। লজ্জায় তার গাল লাল হয়ে আছে। হাত ভর্তি পানি নিতে হাতটা কাঁপে খুব। ব্যথায় চোখে পানি আসে। কষ্টের সাথে সে উজু করে হাতের ব্যান্ডেজ ভিজিয়ে ফেলে সম্পূর্ণ। সাফা দরজা খুলে বাহির এসে নিভ্রকে পেল না। বিছানায় তোয়ালে রাখা, হয়তো রেখে চলে গেছে। নিজে জায়নামাজ বিছিয়ে দিয়েছে। সাফার খুশি লাগে, এত সুন্দর করে জায়নামাজ বিছিয়ে দিয়েছে দেখে। সাফা নামাজ পড়ে। ব্যথায় তার হাত থেকে রক্তক্ষরণ হয়। মোনাজাত করতে গিয়ে হাত খুব করে কাঁপে। সাফার হাত পড়ে যাবে এমন সময় নিভ্র রুমে আসে। সে ভেবেছে নামাজ পড়া হয়তো শেষ। সাফার হাত পড়ে যাচ্ছে বারবার। সাফার ব্যথা হয় খুব। নিভ্র চোখ বুজে সাফার দুহাতের মাঝে নিচে হাত দেয়। সাফা মাথা ঘুরিয়ে তাকায়। নিভ্র চোখ বুজিয়ে বসে আছে। সাফা হাসে। লোকটা চোখ বুঝলে কত সুন্দর লাগে। ভাগ্যিস নামাজ পড়া শেষ, তা না হলে নিভ্রকে এভাবে দেখার অভিযোগে তার যে কি হতো কে জানে। সাফার মোনাজাত শেষ হয়। দুই হাতের ব্যান্ডেজ রক্তে ভরে উঠেছে। ব্যান্ডেজও ভিজে গেছে। নিভ্র সাফার দিকে রাগে চোখে তাকিয়ে বলে, পানি দিয়ে অজু না করে অজু করা যায় সাফা। যেহেতু তুমি অসুস্থ, আল্লাহ সব রকমের সুবিধা দিয়েছে আমাদেরকে। সমস্যা হলো অজু করার নিয়মও আছে ভিন্ন, তুমি জানো না? সাফা ভাবে। তারপর তায়াম্মুম করার কথা মনে পড়ে। এটা তার মনে ছিল না। সাফা হেসে বলে, করা তো শেষ, এখন বলে কি হবে?
তুমি নিজের কেয়ারলেস ভাব পাল্টাবে না? এটি প্রতিজ্ঞা করেছো মনে হয়। আজীব মেয়ে, ওঠো। বকেন কা? নিব্ধ হেসে মনে মনে বলে, বিয়ের পর না হয় আদর করে দেব। কিন্তু মুখে বলতে পারে না কথাটাই, মনেই রয়ে যায়। সাফাকে কোলে তুলে নিয়ে নিভ্র মজা করে বলে, এত বড় হয়ে কোলে ওঠার সুযোগ পাচ্ছ, তাই হাতছাড়া করতে চাও না। সাফা চোখ রাঙিয়ে তাকায়। নিভ্র সাফাকে বসিয়ে দেয়, হাতে ব্যান্ডেজ খুলে দিতে দিতে বলে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। এবার আর এদিকে রাগে চোখে তাকাতে হবে না। চোখ বুঝ, তা না হলে তুমি আবার সেন্সলেস হয়ে যাবে। চোখ বুঝতে বলেছি না, বুঝো? সাফা চোখ বুঝে পাতাগুলো খিচে। নিভ্র তাকিয়ে থাকে কতক্ষণ টোলের দিকে, তারপর হাত ব্যান্ডেজে মন দেয়। সাফা কিছুক্ষণ পর পর মুখ কুচকে ওঠে। নিভ্র ফু দিয়ে দিয়ে হাত ব্যান্ডেজ করে। রাফা মাত্র রুমে ঢুকতে গিয়েই এই দৃশ্য দেখে। রাফা আকাশ থেকে পড়েছে মনে হয়। ভয়ঙ্কর চোখে সে নিভ্রর দিকে তাকিয়ে আছে। নিভ্র এত সকালে সাফার রুমে হাতে ব্যান্ডেজ করেছে। ব্যান্ডেজ তো পরেও করতে পারত, এত সকাল সকাল। রাফার রাতের কথা মনে পড়ে। মেটি হেসে সে বাইরে চলে আসে। মনে মনে বলে, ভাই তুই তো গিয়া কামসে ডাইনিংয়ে বসে আছে সবাই। বাড়ির সবাইকে ডাইনিংয়ে একসাথে দেখে মাহবুব চৌধুরী বেশ ভালো লাগছে। নিভ্র আছে টেবিলে। নিভ্র তার মায়ের সাথে এখন একটু একটু কথা বলে। আজকে নিভ্রকে টেবিলে দেখবে এটা মাহবুব জানতো, তাই তিনি হাসছে। রাজীব চৌধুরী প্রশ্ন করে, বাবা একা একা আসছো কেন? আমাদেরকে বলো, আমরাও হাসি। ভালোবাসি তাই খুশি খুশি থাকি, সাথে হাসি। সাথে সাথে নিভ্র কেসে ওঠে, কারণ সে আর চোখ সাফাকে দেখছিল আর মিটমিটে হাসছিল। নিভ্রর এমন কাণ্ড কারো চোখে ধরা পড়েনি, মাহবুব ছাড়া। যদিও কথাটা তিনি এমনিই বলেছে, তবুও নিভ্রর কাশি শুনে সবাই তার দিকে তাকায়। অভ্র পিঠ চাপড়ে পানি দেয়। নিভ্র পানি খেতে খেতে দাদার দিকে তাকায়। তিনি এবারও হাসছে। নিভ্র চোরের মতো চোখ নামিয়ে নেয়। সাফাকে ইফতেখার খাইয়ে দেয়। সবার খাওয়া দাওয়া শেষে মাহবুব সবার উদ্দেশ্যে বলে, সবাই সব গুছিয়ে নিবে, কাল আমরা রওনা হব। সাফা অবাক হয়ে প্রশ্ন করে, কোথায় যাবেন দাদাজান? আমি না, আমরা সবাই যাব সিলেটে। রাফার বিয়ে সেখানেই হবে। নিশানদের আর আমাদের গ্রামের বাড়ি সেদিকেই, তাই সবাই মিলে সেখানে যাব। বিয়ে আমাদের বাড়িতেই হবে। রাফার দাদিজানের ইচ্ছে ছিল এটা। আমাকেও নিবেন? তুমি ছাড়া তো আমরা যাব না, তুমিই তো আসল। সবাই হাসে। নিভ্রর নিজেকে চোর মনে হচ্ছে। সবাই তার দিকে কেমন করেই তাকাচ্ছে। রাফা সাফাকে জড়িয়ে বলে, মিষ্টির দোকান ছাড়া তো আমি বিয়েই করব না। অভ্র কাটাকাট বলে, তোর মুখে এটা মানায় না যে নিজের বিয়ের ব্যবস্থা নিজে করে সে বুঝি একজনের জন্য বিয়ে করবে না। এটাও বিশ্বাস করতে হবে আমাদেরকে। আহমক নাকি আমরা? রাফা চোখ রাঙিয়ে চেঁচিয়ে ওঠে। ভাইয়া, সবাই হাসে খিলখিল করে। নিভ্র নিজের রুমে হোমেন স্যারের বইয়ে ভরিয়ে ফেলেছে। বারান্দাবর্তী সাদা গোলাপের চারা লাগিয়েছে, সাথে কিছু আলাদা গোলাপও আছে, যেমন কালো, হলুদ, হালকা গোলাপি, লাল টকটকে। নিভ্র নিজের বারান্দায় দাঁড়িয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা। নিভ্র বারান্দায় চোখ বুলিয়ে হাসে, মুখে বলে, আসলে সুন্দর লাগছে। ফুলগুলো তোমার মতোই সুন্দর। শুধু তুমি আমার হলেই হয়, কিন্তু তুমি কি আমার হবে? নিভ্রর হাসি মিলিয়ে যায়। সাফা যদি তাকে পছন্দ না করে, তার মনে যদি অন্য কেউ থাকে, সে যদি কাউকে তার মতো করে ভালোবাসে, তখন কি করবে সে? নিভ্রর দম আটকে আসে, ভয় জাগে মনে। সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভাষা খুঁজে বেড়ায়। সাফা চাঞ্চল্যতায় তার মনের কথা খুঁজে বের করা কঠিন একটা কাজ। নিভ্র মনে মনে ঠিক করে সাফার মনের খবর আগে জানতে হবে, তারপর সে জায়গা করবে মনে। জুলুম করে নেয়, ভালোবেসে জিততে চায় সে। রাফা সাফার জামা কাপড় গুছিয়ে দিচ্ছে। সাফা পা গুটিয়ে বসে আছে। রাফা একবার সাফার দিকে তাকায়, তো একবার জামা গুছিয়ে নিচ্ছে। সাফা খুশি, তার চোখে মুখে আনন্দ দেখার মতো। রাফা সাফার দিকে তাকিয়ে বলে, মিষ্টির দোকান মনে হয় খুব খুশি। অনেক। বাবার সাথে কতদিন পরে দেখা করতে পারবো। আহা কি মজা হবে। আপু, তোমাদের বাড়িতে কে কে আছে? অনেকেই আছে, তবে একটা ডেঞ্জারাস প্রাণী আছে, তার থেকে একটু দূরে থাকবে। সে আসলেই ডেঞ্জারাস। সাফা অবাক হয়ে বলে, আপনারা কি বাঘ পালেন বাড়িতে? রাফা হেসে বলে, সে বাঘ না, হায়নার মতো, নেকড়ের মতো মারাত্মক। সব সময় হামলে পড়তে চায়, বিশেষ করে তোমার উপর পড়বে। সুন্দর মেয়েকে তার পছন্দ না, তার উপর তুমি তো
বলেন কি আপু, এত ডেঞ্জারাস প্রাণী বাসায় রাখার মানে আছে বলেন? চিড়িয়াখানায় দিয়ে দিচ্ছেন না কেন? আর এগুলো বাড়িতে রাখার মতো প্রাণী নাকি? বাঘ না হয় সুন্দর আছে তাই মানুষ শখে পড়ে কেউ কেউ পালে, কিন্তু নেকড়ে এটা রাখার মতো প্রাণী নাকি? কিছুই করার নেই। আমি তো চাই না, মন চাই চিড়িয়াখানায় রেখে আসি, কিন্তু মামার মেয়ে বলে কথা, তার উপর বেস্ট বিজনেসম্যানের মেয়েও। সাফা যেন আকাশ থেকে টুপ করে পড়েছে, এমনভাবে হাঁ করে তাকিয়ে আছে রাফার দিকে। বলে কি এই মেয়ে? ভাইও সকাল থেকে কেমন কেমন বিহেভ করছে, আর এখন বোনটাও কেমন পাগলের মতো বলে বকছে। সাফা হাঁ করে প্রশ্ন করে, কি বলছো আপু? তোমার মামার মেয়ে একটা নেকড়ে, তোমার মামি কি মানুষ? আমি মানুষ। মানুষের পেট থেকে নেকড়ে কেমনে হয়? আপু কি সব বলছো? মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। মানুষের বাচ্চা নেকড়েও হতে পারে? হায় আল্লাহ, কি সাংঘাতিক ব্যাপার! তোমাদের কামড়ে দেয় না? না, ভাইয়াদেরকে দিতে চাই বেশি, আমাকে দিবে না। তবে তোমাকে দেওয়ার সম্ভাবনা আছে বেশি, ভাইয়াদের চাইতেও তোমার ঝুঁকি বেশি। সাফা এবার ভয় পাচ্ছে। এরা কেমন মানুষ, একটা নেকড়ের সাথে থাকে, আর নেকড়েটা আবার মানুষের বাচ্চা? সবাই পাগল নাকি? কী সব বলছে? সাফার মনে হচ্ছে সে নিজেই পাগল হয়ে যাবে এসব মানুষের মাঝে। সাফা নিজে নিজেই বলে, সাফা, তোকে তো গিলে খেয়ে ফেলবে মনে হয়। তুই বরং তোর বাবার কাছে চলে যাস, তাও তো নেকড়ের হাতে মরতে হবে না। আল্লাহ, শুনেছি নেকড়ে অনেক অসভ্য প্রাণী হয়, দয়া মায়াবিহীন। রাফা হাসে শব্দ করে। সাফার মুখে চুপসানো ভাব দেখে তার প্রচণ্ড হাসি পাচ্ছে। সাফা রাফার হাসির মানে বুঝতে পারছে না, তাই হাঁ করে তাকিয়ে আছে। রাফা সাফার গাল টেনে বলে, আরে নিব্র ভাইয়া আছে না, ভয় কিসের? ভাইয়া এমন নেকড়ে বাঘ, সাপ, কালসাপ, কুমির থেকেও ভয়ঙ্কর প্রাণী সিংহ। আর রাজা রাজাই থাকে, বুঝলে? ভাইয়া বাঁচাবে তোমাকে, নেকড়ে হোক আর সাপ হোক, সব কিছু থেকে। ডোন্ট ওয়ারি ডিয়ার মিষ্টির দোকান। সাফা আহম্মকের মতো তাকিয়ে আছে। এছাড়া আর কিছু করার নেই। তার মনে হচ্ছে সে ভুল করে চৌধুরী ভিলা ফেলে চিড়িয়াখানায় চলে এসেছে, তাও ভয়ঙ্কর প্রাণীদের মাঝে ইনোসেন্ট বাচ্চা মেয়ে হয়ে। বেচারি সে। সাফা নিজের রুমে পায়চারি করছে। চুলগুলো আঁচড়াতে চাইছে, কিন্তু হাতের ব্যথার জন্য পারছে না। মাথার চুলগুলো তার এলোমেলো হয়ে আছে, এতে সে প্রচণ্ড বিরক্ত। চুল বড় রাখলে যতটা সুন্দর লাগে, একে যত্ন করতে ততটাই কষ্ট। সাফা চুল আঁচড়াতে এমনিই হিমশিম খেতে হয়, তার উপর আবার এখন হাতে ব্যথা। সাফা হাত দিয়ে সামনে আসা চুলগুলো পেছনে সরাতে চায়, কিন্তু ব্যথার জন্য পারছে না। সাফা ড্রেসিং টেবিলের সামনে বসে, ওড়না ঠিক করে চিরুনি হাতে নেয়, খোপার কাঠি টেনে খুলে ফেলে। পরক্ষণেই তার লম্বা সিল্কি সরু চুল এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সাফার পিঠ জুড়ে তার চুলেরা লেপ্টে আছে। কিছু অবাধ্য চুলে সাফার চোখে মুখে আছড়ে পড়েছে। সাফা সেগুলো সরাতে ব্যস্ত হয়ে পড়ে। হাতে টান লাগে, কাটা জায়গায় ব্যথা হয়। হাত থেকে কেউ চিরুনি টানতেই সাফা চমকায়, গোল গোল চোখে পিছনে দ্রুত তাকায়। দ্রুত ঘোরার কারণে সাফা চুল পেছনে থাকা ব্যক্তির গায়ে আছড়ে পড়ে। সাফা অবাক চোখে তাকিয়ে আছে তার পেছনে থাকা লোকটার দিকে। সাফার ভাবনার বাহিরে গিয়ে লোকটা তার চুলগুলো হাত দিয়ে মুখ থেকে সরাতে ব্যস্ত হয়। সাফা চরম চমকায় চোখে তাকিয়ে বলল, আপনি চিরুনি নিলেন কেন? নিব্র হাসে, তারপর চিরুনি চুলের পাশে চালাতে চালাতে বলল, যা পারো না তা সবসময় তোমার করতে ভালো লাগে না। আর হাতে ব্যথা, রাফাকে ডাকলেই পারতে। তা না করে নিজে চালাকি দেখাতে নেমে পড়ছো। এবার সামনে ঘুরো, আমার সমস্যা হচ্ছে। নিভ্র শান্ত ভঙ্গি। সাফা যেন শিহরিত। নিভ্রকে এখন মনে হচ্ছে সে পার্লের কাজ পারে, তার চেয়ে ভালো কেউ চুল আঁচড়াতেই পারে না। সেই বেস্ট এই কাজের জন্য। সাফা এক হাতে নিজের চুল ধরে সরিয়ে উত্তেজিত হয়ে বলল, আপনি কেন চুল আঁচড়াতে যাচ্ছেন? আমি নিজেই করতে পারবো, সরে দাঁড়ান। আর আঁচড়াতে পারেন আপনি চুল? নিভ্র বিরক্তি নিয়ে সরু চোখে তাকালো, তারপর বলল, নিভ্রনীল পারে না এমন অনেক কাম কাজ আছে, তাই সামনে ফিরে বসো। সাফা এবার ভারী অবাক, এই লোকের হলো কি? নিভ্র সাফার বাহুতে হাত দেয়। সাফার শিরশিরে অনুভূতি হয়, আবেশে তা চোখজোড়া বুঝে আসে। নিভ্র আয়নায় সাফার প্রতিবিম্ব দেখে। লজ্জায় লাল হতে মেয়েটার সময় লাগে না, একদম বহুরূপী বলা যেতে পারে। মেয়েরা বহুরূপী হয় এটা তার জানা ছিল না। সাফাকে না দেখলে অনেক কিছুই তার জানা হতো না। সাফার বুক কাঁপে, অদ্ভুত অনুভূতি হয়। নিভ্র চুলে চিরুনি চালাতে চালাতে প্রশ্ন করে, এই চুল সামলাও কিভাবে? আমি তো একটু আঁচড়াতে পারছি না।
সাফা হাসে, চোখ খুলে নিভ্রর দিকে তাকায়। নিভ্র ব্যস্ত তার কাজে, জীবনের সব মনোযোগী সাফার এই চুলে ঢেলে দিয়েছে। মনে হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে চুল দেখছে। সাফা কিছুক্ষণ নিভ্রর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, সবাইকে দিয়ে সব হয় না। নিভ্রর কথাটা গায়ে লাগে। তার ধারণা তাকে দিয়ে মোটামুটি আল্লাহর রহমতের সবই হয়, আর এটা তো সামান্য চুল, যেখানে সে কত কাজ করে দিনে। নিভ্র বিদ্রুপের সুর তুলে বলে, আমি এক হাতে যেমন মারামারি করি, এক হাতে মডেলিংয়ের শুটিং করি, দু হাতে আবার হার্ট সার্জারি করি। সো ডোন্ট আন্ডার এস্টিমেট মি, ওকে?